দর্শকবৃন্দ, আপনার এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে 24 ডিজিটাল নিউজের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি নজরুল ইসলাম আছি। তোমাকে যা বলার তা কি বলেছো পৃথিবী। আপনি কিছুদিন আগে দেখুন, 28শে ফেব্রুয়ারি 2 মাস ধরে, 42 দিন ধরে চলা যুদ্ধ, এই অযাচিত যুদ্ধ যেটা ইরান ইসরায়েল গায়ে পা দিয়ে যুদ্ধটা লাগিয়েছিল ইরানের উপরে, এবং তারা ইরানকে হয়তো ক্ষতিগ্রস্ত করেছে। ইরানের 3,000 উপর মানুষকে হত্যা করেছে, 30,000 স্থাপন ডিস্ট্রয় করেছে, তাদের কিছু প্রযুক্তি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছিল। কিন্তু আপনারা, প্রিয় দর্শক, এই সময় দেখেছে ইরান তার আপন ঐতিহ্য, আপন সজাত আত্মশক্তিতে বলিয়ান হয়ে ইরান কিভাবে তার নিজস্ব মিসাইল ড্রোন প্রযুক্তি দিয়ে মধ্যপ্রাচ্যে আমেরিকার বিশেষ করে 17টা দেশে সে প্রায় বা অগণিত ঘাঁটি ডিস্ট্রয় করেছিল, সেটা 30 থেকে 40 হবে। এবং আর পাশাপাশি আমেরিকার লেটেস্ট 42টা বোয়িং যুদ্ধ বিমান তারা ধ্বংস করেছিলেন। তো আমেরিকা কখনো ভাবতেই পারেনি প্রথম দফার যুদ্ধ পিছিয়ে থাকা জাতি নয়। ইরান আপন শক্তিতে বলিয়ান, আপন সেই অন্তর্নিহিত শক্তির মধ্য দিয়ে ইরান নিজেকে জাগিয়ে তুলেছিল। কিন্তু যুদ্ধের টেবিলে যখন এই যে বিষয়টা যখন ছিল, তখন আমরা দেখতে পাচ্ছি, আমি ডক্টর কাজী মনিরুজ্জামান আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আনোয়ার হোসেন স্যার যুক্ত হয়েছেন। আমি ডিআইজি আনোয়ার হোসেন স্যার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? ডিআইজি আনোয়ার হোসেন স্যার, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? আপনি আমাকে শুনতে পাচ্ছেন স্যার? স্যার, এই যে নতুন করে দ্বিতীয় দফা ইরানের উপরে আবার আমেরিকা অ্যাটাক করতেছে, আমেরিকার মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো ইরান তছনছ করতেছে। এই দ্বিতীয় দফা যুদ্ধ হলে স্যার তেলের বাজারে অস্থিরতা বাড়বে, পাশাপাশি মধ্যপ্রাচ্যে মুসলিম সাম্রাজ্যে একটা বিভেদ শক্তি করবার হাজি জন্য ভাই, আমেরিকা কোনো চেষ্টা শব্দ করতেছে। নাই, কোনো ভালো আছেন শব্দ স্যার? নাই। স্যার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতেছি। পাশাপাশি ডক্টর কাজী মনিরুজ্জামান, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? ডক্টর কাজী মনিরুজ্জামান, জি জি জি, শুনতে পাচ্ছি। আপনি ডক্টর কাজী মনিরুজ্জামান, সালাম শুভেচ্ছা জানাচ্ছি। পরশুদিন থেকে আবার আমেরিকা বেপরোয়াভাবে হামলা করতেছে ইরানে, এবং ইরান আপন শক্তি দিয়ে আপনার 4 থেকে 6টা দেশের আমেরিকার ঘাঁটিকে নিশানা করে মিসাইল ড্রোন ক্ষেপণাস্ত্র ছুড়ছে। এবং এই যে দ্বিতীয় দফা যুদ্ধ, মধ্যপ্রাচ্যের বিশেষ করে মধ্যপ্রাচ্যের তেলের যে নেটওয়ার্ক, পাশাপাশি হরমুজ প্রণালী বন্ধ, সেক্ষেত্রে দক্ষিণ পূর্ব এশিয়ার তেলের বাজার উপরে অস্থিরতা সৃষ্টি করতে পারে। পাশাপাশি এই যে ইসরায়েল আমেরিকাকে বারবার যুদ্ধে টেনে নিয়ে আসতেছে, ইসরায়েলের আসল উদ্দেশ্যটা কি? আপনার জায়গা থেকে ইসরায়েল লেবাননের দক্ষিণে দখল করতেছে এবং গাজা পুরাটা দখল করা পায়তারা করতেছে। এক্ষেত্রে এই যুদ্ধের গতি প্রকৃতি কোন দিকে যেতে পারে, ডক্টর কাজী মনিরুজ্জামান? জি, ধন্যবাদ আপনাকে। আসলে কোনো যুদ্ধই মানুষের কল্যাণে বয়ে আসে না, এবং বিশেষ করে এই যুদ্ধগুলো ওই যারা অস্ত্র হাজি ভাই, আমি কিন্তু তৈরি, কোনো শব্দ পাচ্ছি না, আপনারা পাচ্ছেন কি না? অস্ত্রের ব্যবসা করে, তাদের জন্য লাভজনক। এবং এই কাজটাই আপনার যুক্তরাষ্ট্র সবসময় করে থাকে। এখন যে বিষয়টা হচ্ছে যে যুক্তরাষ্ট্র বলেছে একটা হচ্ছে যে তাদের হেলিকপ্টার ভূপাতিত করেছে হরমুজ প্রণালীর ওখানে, সেজন্য তারা এই যুদ্ধ আবার শুরু করেছে। আর একটা হচ্ছে যে লেবাননের পক্ষ নিয়ে আপনার ইরান যে শান্তি চুক্তি করতে চেয়েছিলেন, সেটা বিলম্ব করতেছেন, এই জন্য তারা এই দ্বিতীয় যুদ্ধ আবার শুরু করেছেন। ইতিমধ্যে আজকে দ্বিতীয় দিন, আপনার ইরানের বৃহস্পতিবার, আমেরিকার বুধবার এটা শুরু করেছেন। তবে আমি মনে করি যে এটা তেলের জন্য সারা বিশ্বে তেলের দাম বৃদ্ধি পাবে এখানে নিঃসন্দেহে, এবং এটাই হয়ে থাকে। তাই আজকে
এখন আর শান্তি চুক্তি বা এই যে যুদ্ধ বিরতি বা যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা আর আমার কাছে মনে হচ্ছে না। এটা দীর্ঘ সময় লাগবে। এবং পাশাপাশি আপনি যদি ইরানের কথা চিন্তা করেন বা অন্য অন্য সময় যে ইরাক এবং আপনার এই যে গাদ্দাফি, সাদ্দাম বা অন্য অন্য জায়গায় আফগানিস্তান, বিভিন্ন জায়গায় যে আমেরিকা যুদ্ধগুলো করেছিলেন, সেইখানে যখনই যুদ্ধবিরোধী বা সমঝোতা করেছে তখন ওই সমস্ত দেশ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই ইরান আমার মনে হচ্ছে যে ক্ষতিগ্রস্তর দিকে যাবে না। তারা পূর্ণ যে শর্তগুলো দিয়েছিলেন যে লেবাননে কোনো রকম সেখানেও যুদ্ধ থামাতে হবে, এবং সেই ক্ষেত্রে না থামানোর জন্য তারাও সমঝোতা করেনি। তাই আমি মনে করি যে তেলের বা সারা বিশ্বে তেলের দাম বৃদ্ধি হবে বা অন্য অন্য দেশগুলোতেও সমস্যার সৃষ্টি হলেও আমাদের যারা এই মুসলমান দেশগুলো আছেন তাদেরও ঘুরে দাঁড়ানো দরকার। কারণ ইসরায়েলের যে এই জুলুম, জালিম, অন্যায়, এটাকে আসলে কোনোভাবে ছাপড় দেওয়া যায় না। সেই ক্ষেত্রে আমাদের এই চায়নাও মনে হয় চায় যে ইসরায়েল যে অন্যায় অবিচার করে, রাশিয়াও চায় যে সেটা যাতে তারা না করতে পারে। তাই চূড়ান্তভাবে একটি পদক্ষেপ ইরানের নেওয়া উচিত, এবং সেই ইরান নিলে ইরানকে অনেকগুলো দেশ সমর্থনও দিবে, সেই ক্ষেত্রে সহযোগিতা পাবেন। এবং সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে না যে যুদ্ধ মনে করেন বিরতি হতে পারে বা এর একটা সমাধান হতে পারে। এটা আপনার ইসরায়েল যতদিন থাকবে, ইসরায়েলের যে যারা আছেন যতদিন থাকবে, সেখানে এটা সমাধান হওয়ার কথা না। এইটাই হচ্ছে মূল কথা। এখন আপনারা জানেন যে ইরান স্পষ্টভাবে তাদের প্রতিক্রিয়ায় বলছে যে যুক্তরাষ্ট্রের এই হামলার জবাবে তেহরান পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন, জানিয়েছেন, এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতেও হামলার দাবি করেছেন যে আমরা হামলা করেছি, এবং আসলেও করেছে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য বলতেছেন যে শান্তি চুক্তি নিয়ে তেহরানের দীর্ঘ সূত্রিতার কারণে এবং যুক্তরাষ্ট্রের কঠোর এই অবস্থান, তাছাড়া ওনাদের হেলিকপ্টার ভূপাতিত করেছেন এই জন্য। এখন সার্বিক যে পরিস্থিতিগুলো আমরা অন্য অন্য পেপার পত্রিকা বা সংবাদে যেগুলো দেখি, যে এখানে হার্ডলাইনে ট্রাম্প যখনই হুমকি দিয়েছেন, বক্তব্য দিয়েছেন, তার যুক্তরাষ্ট্র যেখানে যেখানে আছে, যেখানে যেখানে ঘাঁটি আছে, তারা হার্ডলাইনে গেছেন, এবং আপনার ইরানও গেছেন। তাই আন্তর্জাতিক প্রভাব তেলের বাজারে অবশ্যই পড়বে এখানে নিঃসন্দেহে, এবং সেই সমস্যা হবে। কিন্তু আপনি থাকুন, আমি বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি জনাব আনোয়ার হোসেন স্যার, কাজী আনোয়ার হোসেন স্যার, জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন স্যার, শুনতে পাচ্ছেন? আনোয়ার হোসেন স্যার, আপনি আপনার জায়গা থেকে একজন পুলিশের সাবেক ডিআইজি হিসাবে এই দ্বিতীয় দফা অনৈতিক যুদ্ধ আমেরিকার এবং ইসরায়েল এই যুদ্ধটাকে টেনে নিয়ে আসতেছে, ডিআইজি আনোয়ার হোসেন স্যার, আপনি এটাকে কিভাবে দেখছেন? এবং আগামী দিনের বিশ্বের তেলের অস্থিরতা বাংলাদেশ সহ বিভিন্ন দেশের উপর কি প্রভাব পড়ে, এবং মুসলিম বিশ্বের নেতাদেরকে এখন এক হওয়ার কতটা জরুরি, সময়ের জরুরি প্রয়োজন? ডিআইজি, বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি আনোয়ার হোসেন স্যার, যেমন আনোয়ার হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জি, আমি শুনতেছি। অবস্থান করুন, আমি শুনতে পাচ্ছি, বলুন বলুন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ধন্যবাদ দিয়ে শুরু করছি মহান আল্লাহর প্রশংসা, যে আল্লাহ আমাদেরকে যে এখনো তো ইসলামের কথা বলার, মুখ দেওয়ার সুযোগ দিয়েছে, এবং আমরা যে দুটো কথা বলতে পারি, কোনটা ন্যায় এবং কোনটা অন্যায়, এইটা যে বোঝার বিবেক বুদ্ধি আল্লাহ আমাদেরকে দিয়েছে, যে মহান আল্লাহ, সে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ অত্যাচার তারা যে করতেছে, এটা শুধু তাদেরই দোষ না, কারণ দোষ তো মুসলমানদের। কারণ আমি তাকে জায়গা দিয়েছি বলে আজকে আমেরিকার সুযোগ পেয়েছে। এই দোষ তো আমি ইসরায়েলের দেব না,
এই দোস্ত মুসলমানদের কোন এক জ্ঞানী লোক বোধহয় বলেছেন এই কথা, আপনারা জানেন, যে তারা তসবি টিপি আর আমরা বলি যে আবাবিল পাখি পাঠাও আল্লাহ। আল্লাহ আবাবিল পাখি ঠিকই পাঠাবেন, কিন্তু সে পাখি আমাদের বাড়ি পাথর মারবে, কারণ জি আমরা জি। এমন এমন কাজ করতেছি। এই আবাবিল পাখি আর ইসরায়েলি উপর মারবে না, এটা আমাদের বাড়ি পড়বে। তো এখনো সময় আছে আমাদের, এখনো তোবা পড়ার সুযোগ আছে, যেহেতু এখনো রক্ত মাংস আছে, কথা বলতে পারছি, আল্লাহর শ্বাস এখনো আছে, শ্বাস প্রশ্বাস নিতে পারি। এই সুখে যদি আমরা না করি তাহলে আমরা ভীষণভাবে অপমানিত হয়ে আমাদের যেতে হবে। ইরান যেভাবে দাঁড়িয়েছিল, কিন্তু আমরা যদি একটু সাপোর্ট দিতাম তাদেরকে, তাহলে আমেরিকা আজকে আর এই যুদ্ধ করার সাহস পেত না, সমস্ত তার বাহিনী গুটাই নিতে বাধ্য হইতো। কিন্তু আমরা তো সব মুসলমান দেশ তা পারি নাই। আমরাই তো আবার আমেরিকার কিছু কিছু জায়গা দিয়েছি তার সমরাস্ত্র কেনার জন্য, তার শত্রু বাহিনী রাখার জন্য। আমরাই রসদ যোগাইতেছি, আমরাই তার বন্ধুত্ব নষ্ট করতেছি না দুনিয়ার স্বার্থে। তো আমাদের উপর তো অত্যাচার হবেই ভাই। এখন আমি বলবো যে, আর তুমি যে তেলের দাম বললো, তেলের দাম আর রসুনের দামের তো কথা না, কথা হলো মানুষ যদি না থাকে তাই তেল দাম বাড়লেই কি আর না বাড়লেই কি, দাম বাড়লেই ক্ষতি রেখে কে কিনবে, ক্যাশ লোকই তো আর থাকবে না। যেভাবে আমরা শুরু করেছি আমেরিকা যেভাবে লোক মারতেছে, যেভাবে ইসরায়েল লোক মারতেছে, তো এখনো যে আমাদের হুঁশ না হয়, বিশ্ব এই জাতিসংঘ যারা আছে, ওআইসি যারা আছে, বিশ্ব মুসলিম স্টেট যারা আছে, বড় বড় দেশ যারা আছে, এটা মুসলিম স্টেটের কথা, মানুষ সে তো আল্লাহর সৃষ্টি। তো এই যদি আমরা এখনো চিন্তা না করি, আমরা মানবতার কথা বলি আর মানুষকে মারতেছি। তো এইটা বিশ্ব বিবেকে জাগ্রত করতে হবে, এবং এটা দেশে দেশে জায়গায় জায়গায়, যেখানে আমেরিকার এম্বাসি আছে, সবাইকে এটা বুঝাই দিতে হবে যে আমেরিকা বুঝুক, এবং তারা তাদের অস্ত্রবাদী সৈন্য সামন্ত নিয়ে তারা মানবতার জন্য কাজ করুক, তারা মানুষ বাঁচার জন্য কাজ করুক, মানুষ মরার জন্য, মানুষকে মারার জন্য কাজ না করুক। তারা তারা এই অ্যাটমিক বোমা বাদ দিয়ে তারা খাদ্য তৈরি করুক, মানুষের খাদ্য দিয়ে। কত বিশ্বে কত গরিব দেশ আছে, তারা খাইতে পারতেছে না, তাদেরকে খাবার সাপ্লাই দাও। এই আমি বলতে যে আমার আর কোনো ভাষা নাই বলার। আল্লাহ আমাদেরকে সুযোগ দেখ, আল্লাহ স্যার আমাদের সুযোগ এখানে যথেষ্ট। স্যার ইহুদি খ্রিস্টান দেশে কোনো সমস্যা নাই। ইহুদি খ্রিস্টানরা মুসলিম দেশের উপরে, ইরানের উপরে, ইসরায়েল, জায়নিস্ট, আমেরিকা খ্রিস্ট, এই খ্রিস্ট ইহুদি বিশ্বরা মুসলিম দেশে এসে তেলের ভাগ বসাতে চাই, সামরিক শক্তি দুর্বল করতে চাই। এক্ষেত্রে মুসলিম বিশ্বে মানে সময়ের দাবি মুসলিম বিশ্বকে এক হওয়া এবং নিজেদের এক হয়ে এই এই অনৈতিক যুদ্ধটাকে থামিয়ে দেওয়া কি সময়ের দাবি? মধ্যপ্রাচ্যের দেশগুলো এক হওয়া। আনোয়ার হোসেন স্যার, স্যার বলুন, আরো কিছুক্ষণ বলেন স্যার। আনোয়ার স্যার আপনি মিউটে আছেন, লালে আছেন, লালে মিউট, মিউটটা ক্লিয়ার করে নেন, মিউট মিউট ক্লিয়ার করে নেন। আচ্ছা আচ্ছা, এখন এবার ক্লিয়ার বলেন হচ্ছে। স্যার, বলেন বলেন। যে আমার কথা হলো, বিমুক্ত এটা তো আনোয়ার হোসেন শুধু, স্যার, এবার বলেন, কথা বলেন। জি জি, বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু মধ্যপ্রাচ্যের দেশ কেন, এটা বলে সমস্ত বিশ্বের সমস্ত জ্ঞানী গুণী মানুষের, সমস্ত বিশ্ব বড় বড় দেশের, সে চায়না হোক, রাশিয়া হোক, জাপান হোক, ফ্রান্স হোক, সমস্ত দেশের মানুষের শত্রুর উপর দাঁড়ানো দরকার, এবং তাদেরকে বলা দরকার যুদ্ধে থামাবার জন্য, মানুষকে না মারার জন্য। এবং এটা ইসরায়েলকে শাসাই দেওয়া দরকার। ইসরায়েল ওখানে ঠিকই আছে, আছে, থাকবে। তার তো সে গায়ে পড়ে কেন সব দেশে চালাই দিয়েছে, সারা বিশ্বে আগুন জ্বালাই দিয়েছে কেন? এই আক্রমণ তো মুসলমানরা করে নাই, এই আক্রমণ তো ফিলিস্তিন করে নাই, ফিলিস্তিনের উপরে তারা আক্রমণ করেছে, এবং তারা ফিলিস্তিনি দখল করে নিচ্ছে তারা। তো এই যে অন্যায়, জোর জুলুম, এটার প্রতিবাদ আমরা না করলে সমস্ত মানবতার পতন হবে, এবং মানবতার কথা বলে আর কোন লাভ হবে না এই মানুষের মুখে। মানুষের আশরাফুল মাখলুকাত হয়ে আর কি হবে? ভালো আনাম বললেন না আল্লাহ কোরআনে, যে সে পশুর চেয়ে অধম। পশু একটা কৃতজ্ঞতা স্বীকার করে, কিন্তু আমরা সে মহান আল্লাহর কাছে যে কৃতজ্ঞতা স্বীকার তো দূরের কথা, আমরা সে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, আমরা তাকে মেরে ফেলাই। মানুষকে তো মারার দরকার নাই, মানুষ তো দুনিয়াতে এসেছে মরার জন্যই। না মরলে পরে যে জান্নাত জাহান্নাম পাবে না। তো মানুষ তো এমনিই মরবে, তুমি তাকে মারার তো কিছু নাই, পারলে তাকে একটু বাঁচাই রাখো। তাকে বলে দুটা খাবার দাও, দুটো পানি দাও, দুটো ঘর করে দাও,
তো আল্লাহ আমাদের মানবতার বোধ জাগ্রত করুক। আমরা মনুষ্যত্বের কথা বলি, আমরা মানবতার কথা বলি, আমরা মানুষের কথা বলি, কিন্তু কাজের বেলা আমরা পশুর চেয়ে অধম আমাদের কাজকর্ম। তো এই বলে আমি আর বার্তা দিতে পারছি না। আপনারা যখন এখানে বললেন, অনেকের কথা শোনাম, আর বাকি বক্তার কথা শুনবো ইনশাআল্লাহ। আমি আল্লাহ হাফেজ করলাম। আসসালামু আলাইকুম। আমাদের চাই আল্লাহ যেন আমাদেরকে শক্তি সামর্থ্য দেয় এবং স্যার সারা এখানে তো বিশ্বের ইসরায়েল, মুসলমানদের স্যার ইসরায়েলটা মেন সমস্যা। ইসরায়েল দক্ষিণ লেবাননের সব দখল করে নিচ্ছে, গাজা পুরা ভূখণ্ড দখল করে নিচ্ছে, ইসরায়েলকে কেউ থামাতে পারছে না। এবং ইসরায়েলের বিগ ব্রাদার আমেরিকা ইসরায়েলকে প্যাট্রোনাইজ করতেছে। সেক্ষেত্রে মুসলিম বিশ্বকে এদের এই ষড়যন্ত্র, মুসলিম বিশ্বকে পিছনে ঠেলে দেওয়ার এই ষড়যন্ত্র মুসলিম বিশ্ব কিভাবে রুখে দিতে পারে? আনোয়ার হোসেন স্যার, মুসলিম বিশ্বের কি করা উচিত এখন? মুসলিম বিশ্বে তো এখন বিনা দ্বিধায় ওই এরদোগান বললো না, ইসের প্রেসিডেন্ট, যে মালয়েশিয়ার প্রেসিডেন্ট এরদোগান, যে আমরা এখন, আর খোমেনিও বলেছিল এক সময় যে আমরা এখন আর ওই শিয়া সুন্নি নিয়ে ভাগাভাগি মারামারি করলে লাভ হবে না, তাহলে হ্যাঁ, পাঁচাশ ঠান্ডা থাকবে না। শিয়া হ্যাঁ, সুন্নি এই সমস্ত ফালতু কথা বইলা মানুষ আমাদের বিধাবে সৃষ্টি করে ভাগাভাগি করে বা কোনো লাভ নাই। সবার এক হয়ে যায় যাবে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, লা ইলাহা হ্যাঁ, ইল্লাল্লাহ আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই এক বাক্যে আমাদের এক থাকতে হবে সব মুসলমানদের। তা এবং আমাদের আমেরিকার জিনিস বয়কট করতে হবে, আমেরিকাকে বয়কট করতে হবে। লাগলে আমরা আমেরিকা যাবো না, আমেরিকা যেতে হবে। এমন কি আমাদের আর কি টাকাটা? এটা তো কোনো হজ করার জায়গা না, বলে হজে যাইতে হবে, আমেরিকা যাইতেই হবে। সৌদি আরব যারা আমাদের যাইতে হবে হজ করতে, আমরা বাধ্য। কিন্তু আমেরিকা যাওয়ার জন্য এমন কিছু লিখিত নিয়ম নাই, কোনো দলিল নেই আমাদের কাছে, আল্লাহ পাঠাই নাই। তারপরে কেন করে আমেরিকা আমেরিকা করবো? আমরা আল্লাহর পিস ধরি। এক, তো এইটা বলতে আর বক্তব্য আমি বাড়াবো না। আমি আবার আপনার কাছে এই দিয়ে বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। অন্যকে দাও নজরুল, অন্য ভাইরা বলুক। জি, ধন্যবাদ আপনাকে আনোয়ার জি সাহেব। আপনি বোঝাতে চাচ্ছেন তুরস্কের এরদোগানের কথা বলছিলেন। আহ, জি, জি জি। জি, ডক্টর কাজী উনি মনিরুজ্জামান, জি আপনি বলুন। শিয়া সুন্নির বিভাজন সৃষ্টি করে মুসলিম বিশ্বের মুসলমানদের সম্পদ, মুসলমানদের তেল সম্পদ, পেট্রোলিয়াম সম্পদ, মুসলমানদের সম্পদ শক্তিটাকে ইহুদি খ্রিস্টানরা, ডক্টর কাজী মনিরুজ্জামান, সব লুফে নিচ্ছে। মুসলিম জি, বিশ্বের এখন সামনে উপায় কি? মুসলিম বিশ্বের একটা রাজনৈতিক সামরিক দিক থেকে একটা ঐক্য তৈরি করা, ডক্টর কাজী মনিরুজ্জামান, এটা কি সময়ের দাবি? মুসলিম বিশ্বকে একটা এক প্ল্যাটফর্মে এক জায়গায় হওয়া, এবং এটা কিভাবে সেটা সম্ভব, ডক্টর কাজী মনিরুজ্জামান? জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও শুনেন, আমরা যে যাই বলি, আমাদের ইরান যদি বলে যে এটা এটা করা হচ্ছে, বাস্তবতা হচ্ছে যে আপনার নিরপেক্ষভাবে দেখা গেছে যে আপনার এই 2 দিনে আমেরিকা এবং ইসরায়েল, লেবানন এবং আমাদের সেখানে যে যে পরিমাণ আক্রমণ করছে, এবং গাজা টাজায় যেখানে যেখানে যেটা করতেছে, পাশাপাশি আমেরিকা ইরানে দক্ষিণাঞ্চলে বন্দর আব্বাস, কেশম, এরপর মিনার ও শিরিক এলাকায় কিন্তু ব্যাপক বোমা বিস্ফোরণ করেছে এবং সেখানে ধ্বংসযজ্ঞ চালিয়েছেন। এখন আমি যেটা মনে করি যে এই আপনার যে মুসলিম কান্ট্রিগুলো, এই মুসলিম কান্ট্রিগুলোর উপরেই কিন্তু আমেরিকা আবার নির্ভরশীল। তেলের দিক দিয়ে বলেন, অস্ত্র কেনা বেচা বলেন, অন্য অন্য সবকিছু। বরঞ্চ যদি মুসলিম কান্ট্রিগুলো এক হয়, এবং সেখানে আবার মানবতার কিছু কান্ট্রি আছে, যেমন চীন কিন্তু মানবতার কান্ট্রি, এখন সারা বিশ্বে ভালো কিছু করতে চাচ্ছে, এবং তারা অন্য ধরনের ভাবে আসতে চাচ্ছে বিশ্বে, যে আমরা মানবিক কাজ করব এবং মজলুমের পক্ষে থেকে কাজ করব, যেখানেই অন্যায় অত্যাচার তাদের পক্ষ থেকে। কিন্তু এই জিনিসগুলো যদি আমাদের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে হয়ে যদি এইখানে আমেরিকাকে বা যুক্তরাষ্ট্রকে যদি আমরা রুখে দাঁড়াতে পারি, তাহলে কিন্তু ইসরায়েলও ঠান্ডা হয়ে যায়। কিন্তু আমরা কিন্তু সেইটা পারি না। আমরা এই মুসলিম কান্ট্রিগুলো, তারা অনেক সম্পদ থাকার পরে, যেটার উপর অন্য অন্য দেশ নির্ভরশীল জি, থাকার পরেও একসময় তো আপনার ওআইসি ছিল, ওআইসি একটা পদক্ষেপ নিত, এখন তো ওআইসি ইনভ্যালিড হয়ে গেছে।
সেক্ষেত্রে মুসলিম বিশ্বের 6টা দেশের মধ্যে একটা নেগোশিয়েট চলছিল, আপনার তুরস্ক, পাকিস্তান, ইরান, মালয়েশিয়া, আপনার ওমান, জর্দান সহ। এই মুসলিম বিশ্বের একটা ঐক্য, একটা সময়ের দাবি, কারণ মুসলিম বিশ্বের উপরে কিন্তু খবরদারি করে। মুসলিম বিশ্বের আপনি দেখেন লেবানন ও দক্ষিণ অঞ্চল দখল করে নিচ্ছে, ফিলিস্তিনি পুরোটা দখল করে নিচ্ছে ইসরায়েল, এবং আমেরিকা সেখানে ভাগ সেই তেল সম্পদ সেখান থেকে লুণ্ঠন করতেছে। ইসরায়েল সেই সম্পদ মানে ভৌগোলিক ভূখণ্ড কেড়ে নিচ্ছে। আবার ইসরায়েলের সাথে কিন্তু ভারতও যোগ দিয়েছে। ভারতের কালকে এক জেনারেল বলল যে আমরা ইসরায়েলকে সর্বাত্মক সামরিক সহায়তা দিয়ে যাব, অখণ্ড ইসরায়েল করবার জন্য। ইসরায়েল যা করতে চায় আমরা করব। ইসরায়েল অখণ্ড মানে ইসরায়েল করতেছে অখণ্ড ইসরায়েল, আমরা করব অখণ্ড ভারত। এবং আমাদের সাম্রাজ্য থাকবে আপনার বার্মা পর্যন্ত, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, বার্মা পর্যন্ত ভারতের সাম্রাজ্যবাদ থাকবে। ভারত এই দিবা স্বপ্ন দেখতেছে। এই যে ইসরায়েলের দিবা স্বপ্ন অখণ্ড ইসরায়েল, ভারতের দিবা স্বপ্ন অখণ্ড ভারত, এটা কি দিবা স্বপ্ন থেকে যাবে না আগামী দিনে? ইসরায়েল তো তার রাষ্ট্র সম্প্রসারিত করতেছে, 7,000 বর্গ কিলোমিটার, 22,000 বর্গ কিলোমিটার নিয়ে গেছে, 1 লক্ষ বর্গ কিলোমিটার নিয়ে ইসরায়েল গ্রেট ইসরায়েল করবার স্বপ্ন দেখতেছে। ভারতও সেই সেই মানে অযাচিত পথে হাঁটতে চাচ্ছে। এই জায়গাতে মুসলিম বিশ্বকে এই মুসলমানদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, মুসলিম বিশ্বের বিরুদ্ধে, মুসলিম বিশ্বের সম্পদ লুণ্ঠন করা, মুসলমানদের ভৌগোলিক ভূখণ্ড দখল করা, মুসলিম বিশ্বকে এটা আত্ম উপলব্ধি করে একটা বড় ধরনের একটা মুসলিম বিশ্বের রাজনৈতিক এবং সামরিক শক্তি কি সময় দাবি রাখতেছে ডক্টর কাজী মনিরুজ্জামান? আসলে বিষয়টা হচ্ছে যে আপনারা জানেন যে খ্রিস্টানদের চেয়েও এই ভারত, তারা হিন্দুত্ববাদী কট্টরপন্থী। তারা মুসলমানদেরকে কোথাও সহ্য করতে পারে না। দেশে তাদের গণতান্ত্রিক রাষ্ট্রবিধায় অনেক কিছু কাগজ কলমে আছে, বাস্তবে সেখানে নাই। তাদের হিন্দুত্ববাদীটাই মেইন, এবং বিশেষ করে এই বিজেপি সরকার হিন্দুত্ববাদী ছাড়া কিছু বুঝেই না। সেই ক্ষেত্রে মুসলমানদের উপর আপনারা দেখেছেন কোরবানি বা অন্যান্য নিয়েও অন্যায় করেছেন, অবিচার করেছেন। তাই এরা আসলে স্বাভাবিকভাবেই তো তারা ইসরায়েলের পক্ষে থাকবে। ইসরায়েলের পক্ষে থাকাই মানে হচ্ছে তারা মুসলমানদেরকে নিঃশেষ করতে পারবে, শেষ করতে পারবে, এই চিন্তা ভাবনা তাদের। এবং ইসরায়েল তো আসলে মানুষের মধ্যে পড়ে না। এখন তারা হচ্ছে যাযাবর, তারা ওখানে রোহিঙ্গা হিসেবে আসছিল, তাদের চিন্তা ভাবনাটা হলে অন্যরকম। সেই ক্ষেত্রে তারা এটা তো করতেছে, কিন্তু এই ক্ষেত্রে মুসলমানরা যদি ঐক্যবদ্ধ না হয় এবং আপনার এই আমেরিকাকে যদি বয়কট না করতে পারে, তাহলে এই সমস্যার রয়েই যাবে। এবং কখনো আপনার এই ইসরায়েলও অন্যায় অত্যাচার চলবে, এবং মুসলিম দেশগুলোতে এক এক সময় এক একটা অজুহাত দিয়ে এরা তাদের স্বার্থ সিদ্ধির জন্য তারা এই সমস্ত আক্রমণ করবে। আপনারা এর আগেও তো দেখেছেন যে সেই লিবিয়ায় গাদ্দাফিকে শেষ করলো, আপনারা দেখেছেন ইরাকে সাদ্দামকে করলো, এরপরে আপনার এরকম তো অনেক জায়গায় তারাই সৃষ্টি করেছে এক একজনকে, আবার তারাই আবার সেইখানে আক্রমণ চালিয়েছেন। এই এটা হচ্ছে আমাদের মুসলমান কান্ট্রিতে যে সমস্যাটা হচ্ছে যে তারা নগদে বিশ্বাসী, অল্প সময়ের মধ্যে খুশি থাকতে চায়, এবং যা কিছু বুঝায়। কিন্তু এই ইসরায়েল বলেন বা যুক্তরাষ্ট্র বলেন, তারা দীর্ঘদিনের পলিসি থাকে। তারা সরকার পরিবর্তন হলেও তাদের যে মুসলমান নিধন বা এই সমস্ত দেশের উপরে দাদাগিরি করা, এবং এই সমস্ত দেশ থেকে যখন যেটা ইচ্ছা মতো সুবিধা নেওয়া, কোনো দেশকে ধ্বংস করা, কোনো দেশের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া, এটা কিন্তু তারা করে যাচ্ছে, এবং তাদের সেই দীর্ঘ পরিকল্পনার অনুযায়ী করে। কিন্তু আমরা যারা মুসলমান এই কান্ট্রিগুলো কিন্তু সেটা আমরা করি না। তাই আমি মনে করি যে এখন সময় এসেছে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া, বা আমরা যারা মজলুম নির্যাতিত, এই নির্যাতিতদেরকে ঐক্যবদ্ধ হওয়া। তাহলে হয়ে বিশ্বের কার কাছ থেকে কোন সুবিধা নেওয়া যায়, যারা আমাদের ন্যায়ের পক্ষে থাকবে, মজলুমের পক্ষে থাকবে, তাদের সাথে আমরা সুসম্পর্ক করে আমরা স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রকে বয়কট করতে পারি। সেখানে ভারত আর ইসরায়েল এমনি থেমে যাবে, কারণ তাদের যে বর্মেয়া, তাদের যে দাদাগিরি যারা করে, সেই যুক্তরাষ্ট্রকে যদি আমরা থামাতে পারি তাহলে থেমে যাবে। কিন্তু আসলে আমাদের এই মুসলমান কান্ট্রিগুলোর মধ্যে কয়েকজন হাতে গোনা ছিল, যেমন খমেনি সাহেব ছিল, তুরস্কের এরদোগান আছেন, কিন্তু
সাহসী লোকের খুব অভাব, যার কারণে কোনো কিছুই হচ্ছে না এবং আমরা কেন যেন ঐক্যবদ্ধ হতে পারি না। তাই আমি সর্বোপরি মনে করি যে এইটার ক্ষেত্রে এই অন্যায় অবিচার এবং এই যুদ্ধ এবং যে ইচ্ছামতো যেটা করতেছে সেই জালিমের জুলুমকে প্রতিহত করার জন্য আমাদের মুসলিম কান্ট্রিকে প্রথমেই ঐক্যবদ্ধ হতে হবে, ওআইসিকেও সক্রিয় করতে হবে বা অন্যান্য দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। ধন্যবাদ আপনাকে। আপনি আমি জানেন আপনার দৃষ্টি আকর্ষণ করছি জনাব, এই যে ট্রাম্প দ্বিচারিতা করেন, ট্রাম্প দ্বিচারিতা, সকালে এক কথা বলেন, বিকালে উল্টা কথা। ট্রাম্প বলতেছেন আমরা চুক্তির কাছাকাছি এসেছি, যুদ্ধ সমাপ্তির কাছাকাছি আসছি, আবার সেই রাতের অন্ধকারে সে ফাইটার দিয়ে ট্রাম্প অযাচিত ভাবে অ্যাটাক করে বসে। ট্রাম্প তো আন্তর্জাতিক যুদ্ধের আইন মানে না। ট্রাম্প বলুন নেতানিয়াহু, তারা যুদ্ধে আন্তর্জাতিক আইন মানে না, কানুন মানে না, তারা বিশ্ব ব্যবস্থাকে ভেঙে তছনছ করে দিচ্ছে। ট্রাম্প, নেতানিয়াহু, পুতিনও দিচ্ছে। এই যুদ্ধবাদদেরকে রুখে দেওয়ার কি উপায় আছে? বিশ্বের শান্তিবাদী জনগোষ্ঠী যারা আছেন, শান্তিবাদীদের বিশাল নেটওয়ার্ক আছে, যুদ্ধবাদদের কিভাবে রুখে দেওয়া যায়? এদের বিরুদ্ধে কি ধরনের আন্দোলন সংগ্রাম করে যুদ্ধবাদদের রুখে দিয়ে পৃথিবীকে একটা স্টেবল অবস্থা থেকে নিয়ে যাওয়ার কি উপায় আছে এখন? ডক্টর কাজী মনিরুজ্জামান, এদিকে বিশ্বের মানে শান্তিবাদীদের কাছে কি উপায় আছে এই যুদ্ধবাদদেরকে রুখে দেওয়া এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করা, অস্থিরতা সৃষ্টি করার? আপনার যে বিষয়গুলো বলেছেন শুধুমাত্র বিশ্বে না, বিভিন্ন দেশেও অভ্যাসে পরিণত হয়েছে। তারা দেখেছে যার জোর যার মুল্লুক তার, এইটায় অনেকে অভ্যস্ত হয়ে গেছে। তখন যারাই একটা অন্যায় করে, জোর জুলুম খাটায়, তাদেরকেই আমরা প্রাধান্য দিই। তাই আজকে এই রাশিয়ার পুতিন, এবার ডোনাল্ড ট্রাম্প বা যুক্তরাষ্ট্র এবং এই ইসরায়েল, তারা বুঝে গেছে যে ও কে কি বললো ওটা কিছু আসে যায় না। আমি